পোস্টার ছাড়া নির্বাচন ব্যবহার করতে পারবেন লিফলেট, হ্যান্ডবিল, ফেস্টুন। 2025 সালের 10 নভেম্বর রাজনৈতিক দল এবং প্রার্থীদের জন্য জারি করা সংশোধিত আচরণবিধি যাবে না পলিথিনের আবরণ ও প্লাস্টিক ব্যানার। এতে দেয়া যাবে না নানা ভঙ্গিমার ছবি, হতে হবে পোর্ট্রেট। লিফলেট আর পারবে না সংবর্ধনা উন্মোচন করতে পারবে না ফলক বা কোনো ড্রোন ব্যবহার করা যাবে না। আচরণবিধি আসনে 20টির বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবে না। তবে সমান অধিকার, বাধা বা ভয় দেখানো যাবে না প্রতিপক্ষকে। তাদের প্রচারণা স্থান ও সময় সম্পর্কে জানাতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। আর কোনো ধরনের সভা সমাবেশ করা যাবে না। মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করতে পারবেন না। সেটাও নির্বাচনী প্রচারণায় কোনো বাস, ট্রাক, নৌযান, মশাল মিছিল, যান চলাচলের নিষেধাজ্ঞা চলার সময় ভোট কেন্দ্রের ভেতরে কোনো ধরনের যান চলাচল করতে পারবে না। দেয়া যাবে না উস্কানিমূলক বক্তব্য বা বিবৃতি, করা যাবে না উচ্ছৃঙ্খল আচরণ, বহন করা যাবে না। নির্বাচনী প্রচারণায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু ধারা যুক্ত করেছে নির্বাচন কমিশন। সে অনুযায়ী প্রার্থী তার প্রচারণা সহ নির্বাচন সংশ্লিষ্ট কোনো বিষয়ে অসৎ উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহার করতে পারবেন না। কোনো প্রার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘৃণা বা বিদ্বেষপূর্ণ বক্তব্য, ভুল তথ্য, কারো চেহারা বিকৃত করা ও নির্বাচন সংক্রান্ত ঘৃণাত্মক বক্তব্য, ব্যক্তিগত আক্রমণ বা উস্কানিমূলক ভাষা ব্যবহার করতে তা যাচাই ছাড়া নির্বাচন সংক্রান্ত কোনো কন্টেন্ট শেয়ার বা প্রকাশ করা যাবে না। আর এসব আচরণবিধি আমাদের জন্য 2026-এর নির্বাচনটাকে যদি আমি একটু অ্যানালজি ড্র করি, আমি যদি একটু মেটাফরিক্যালি বলি, অনেকটা হচ্ছে লাইনচ্যুত ট্রেনকে লাইনে ফেরত এনে আবার চালানো শুরু করা, বেয়ার মিনিমাম রিপেয়ার করে কিছু কিছু যন্ত্রাংশ রিপ্লেস করে অন্তত গতি দেওয়া। এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের প্রথম ধাপ অর্জিত হবে। তারপরে আমাদের সাবসিকুয়েন্ট ইলেকশন গুলোতে আমাদের আরো উন্নততর, কারণ আমাদের প্রত্যাশা অনেক এবং যৌক্তিক প্রত্যাশা। কারণ 2026-এ দাঁড়িয়ে আমরা যে প্রত্যাশাগুলো ব্যক্ত করছি যৌক্তিক প্রত্যাশা। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের একটা বিরাট ভ্যাকুয়াম হয়ে গিয়েছে। এই ভ্যাকুয়ামটার কারণে আমরা এখনো বলতে পারি 2008-এর আগে পড়ে আছি। তো এই বাস্তবতায় আমাদের মনে হয় প্রত্যাশার সাথে আমাদের যৌক্তিক প্রত্যাশার বোধহয় একটা সমন্বয় ঘটাতে হবে সব ক্ষেত্রে। এবং ইলেকশন ম্যানেজমেন্ট বডি হিসেবে, ইলেকট্রাল ম্যানেজমেন্ট বডি হিসেবে ইলেকশন কমিশন যেমন এই চ্যালেঞ্জগুলো ফেস করছে, আমি নিশ্চিত সিটিজেন অবজারভেশনও একই চ্যালেঞ্জ ফেস করছে। আমাদের জন্য সবচেয়ে বড় ডিফিকাল্টি ছিল এইবার অবজারভার সংস্থাগুলোকে নিবন্ধন করার সময় আমরা উই ওয়ার হ্যান্ডিক্যাপ। আমরা একটা কনস্ট্রেইন্ট ফেস করলাম। কনস্ট্রেইন্টটা হচ্ছে কি, গত 3টা নির্বাচনে, এই যে সাজানো নির্বাচনে বা বিতর্কিত নির্বাচনে, আনফরচুনেটলি একটা গুড নাম্বার অফ সিটিজেন অবজারভেশন অর্গানাইজেশনস যারা ইনভলভ ছিলেন এবং যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করে নাই মর্মে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে, তাদেরকে আমরা নিবন্ধন দিতে পারিনি। এটা আমাদের একটা কনস্ট্রেইন্ট ছিল। আমি আজকে খুব খুশি হতাম যদি 81 জায়গায় আমি 200-300 সংস্থা পেতাম। আমাদের কাছে অ্যাপ্লিকেশন করেছিল 3 শতাধিক প্রতিষ্ঠান আমাদের কাছে অ্যাপ্লিকেশন করেছিল। তার মধ্য থেকে আমরা চূড়ান্তভাবে 81টা প্রতিষ্ঠানকে কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা দিতে পেরেছি নিবন্ধন। আমরা আশা করি আমরা এই 81টাকে হারাবো না ভবিষ্যতে, এবং আপনারা বস্তুনিষ্ঠভাবে আপনাদের দায়িত্ব সম্পাদন করবেন এবং ভবিষ্যতে আমাদের এই স্পেসটাকে গ্রো করতে হবে। কারণ আপনারা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের অত্যন্ত এসেনশিয়াল একটা পার্ট, ইউ আর দ্য থার্ড আই অফ দি ইলেকশন কমিশন। এবং আমিও কি ভুল করছি, আমারও কি কি সীমাবদ্ধতা আছে, সেগুলো কিন্তু আপনি আমাকে বলে দিচ্ছেন। সুতরাং আমরা চাই যে এবারের সিটিজেন অবজারভেশনটা মানসম্মতভাবে হোক। আবারও আমি যে কথাটা দিয়ে শুরু করেছিলাম সেটা আমি পুনরাবৃত্তি করতে চাই। আমরা আমাদের প্রত্যাশাটাকেও হয়তোবা একটা সীমিত পরিধির মধ্যেই রাখবো। তদুপরি আমরা চাই যে
অন্তত মৌলিক বিষয়াদি যেন কোনোখানে কোনো ব্যত্যয় না হয়। আর আপনাদেরকে আমরা এইটুকু অ্যাসিওর করতে পারি যে ইউ উইল হ্যাভ ফুল ফ্রিডম ইন ডুইং হোয়াট ইউ হ্যাভ টু ডু। আপনাদের নীতিমালার ভিতরে থেকে যে কাজগুলো আপনাদের করার, সেটা করার জন্য সম্যক সব ধরনের সহায়তা নির্বাচন কমিশন থেকে আপনাদেরকে দেওয়া হবে। আজকে যারা এখানে নাই উপস্থিত, আমি আশা করি তাদের কাছেও আমাদের এই বার্তাটা পৌঁছাবে। নির্বাচন কমিশন ইজ জাস্ট ওয়ান স্টেপ অ্যাওয়ে ফর এনি কাইন্ড অফ অ্যাসিস্ট্যান্স শুড ইউ নিড। আর আমি মনে করি এবারে আপনাদের অবজারভেশনে দুটো চ্যালেঞ্জ আছে। একটা চ্যালেঞ্জ হচ্ছে আমরা কিন্তু বয়সের সীমা কমিয়ে নিয়ে এসেছি অবজারভারদের, এখন 21 বছরে নির্ধারণ করা হয়েছে এটা। তো বয়সের সাথে সাথে কিন্তু একটা অভিজ্ঞতার ঘাটতির ব্যাপার, বয়স কমানোর সাথে সাথে অভিজ্ঞতার একটা ঘাটতির ব্যাপার আছে। যখন মনিরা ম্যাডাম একটা কথা বলেন ওনার 60 বছরের অভিজ্ঞতা থেকে, তখন আমি চোখ বন্ধ করে, উনি কিন্তু স্ক্রিপ্ট দেখে বলছেন না, ওই যে প্রজ্ঞার জায়গাটা। আর একজন 21 বছরে যখন একজন অবজারভার যখন এই কথাটা বলবেন, ওনার এখানে কিন্তু প্রজ্ঞার চেয়ে আবেগটা হয়তো বেশি কাজ করবে, ফার্স্ট হ্যান্ড অবজারভেশনটা কাজ করবে। তো আপনাদের কিন্তু এখানে একটা চ্যালেঞ্জ আমি দেখতে পাচ্ছি যে হাউ ডু ইউ মেক দিস পিপল অন বোর্ড, এক। আর 2 নম্বর চ্যালেঞ্জটা হচ্ছে আমার মনে হয় রেট্রোস্পেকশনের চেয়ে ইন্ট্রোস্পেকশন করতে হবে বেশি আমাদের অবজারভার অর্গানাইজেশন গুলোকে। Where did we go wrong as observer organizations in last 3 elections? আমাদের কি আর কিছু করণীয় ছিল? From preventing the happenings that had happened, আমরা কি আর কিছু করতে পারতাম? আমরা অবজারভার অর্গানাইজেশন গুলো তো বেশ কিছু, they enjoy some kind of immunity as well. আমরা এই ইমিউনিটিটাকে ব্যবহার করে কি আমরা আরেকটু কন্টেস্ট করতে পারতাম, আরেকটু চ্যালেঞ্জ করতে পারতাম স্ট্যাটাস কো? আমার মনে হয় এই সোল সার্চিংটারও দরকার আছে, ইন্ট্রোস্পেকশনেরও দরকার আছে। সো আমরা আশা করব আপনারা শুধুমাত্র পদ্ধতি, পলিসি, কন্ডাক্ট ইত্যাদি নয়, মানুষের আস্থা অর্জনের জায়গাটাতেও আপনারা ভালোভাবে কাজ করতে পারবেন। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আমরা যে সেগমেন্টগুলোকে আমরা অ্যাটেনশন ড্র করার চেষ্টা করছি, আমাদের ফার্স্ট টাইম ভোটার্স যারা দীর্ঘদিন ভোট দিতে পারেন নাই, তাদের মাঝে একটা আস্থার আবহ তৈরি করা, আমাদের নারী ভোটারদের বিশেষ করে। এই যে আমি কিছুক্ষণ পরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিদের সাথে মিটিং করব, নারী এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়, যে কিভাবে আরো বেশি বেশি করে তাদের সম্পৃক্ততা বাড়ানো যায় ভোট কার্যক্রমে। রাইটলি পয়েন্টেড আউট বাই মাই ফ্রেন্ড, আমাদের প্রতিবন্ধীদের ভোট কেন্দ্রে নিয়ে আসা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, আমাদের মাইনরিটিস, তাদেরকে নিয়ে আসা, ফ্রিঞ্জ ল্যান্ডে যারা প্রান্তিক জনগোষ্ঠী, আর্থিকভাবে প্রান্তিক, তাদেরকে কিভাবে নিয়ে আসা যায়, আমাদের দূর দূরান্তে কর্মরত শ্রমিক ভাইরা যারা অন্য কোনো বিকল্প ব্যবস্থায় ভোট দেওয়ার পদ্ধতি এখন আমরা অবলম্বন করতে পারি নাই, তাদেরকে কিভাবে সম্পৃক্ত করা যায়, এই সব বিষয়গুলো আপনাদের মাধ্যমে যেন আমরা একটা সহায়তা পেতে পারি। চলুন আমরা সবাই মিলে আমাদের অল কনসিকুয়েন্সিয়াল ইলেকশন অফ 2026 এটাকে যেন আমরা সার্থক করি। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আমাদের তাদের প্রোফাইল গুলো খুবই ক্লিয়ার, তারা আগে কি, তাদের রোল কি ছিল, তারা কেন কনফিউশন ছড়াচ্ছেন। নির্বাচনের 37 দিন বাকি আছে, আমরা মনে করি আমরা খুবই ভালোভাবে প্রিপেয়ার্ড আছি। আরো এই মধ্যে আপনারা জানেন যে আমি বলবো যে আমাদের সিকিউরিটি ফোর্সেস, পুলিশ, মিলিটারি, বিজিবি, তাদের এখন কনফিডেন্স লেভেল আরো একটু বেটার অবস্থায় আছে, কারণ আপনারা জানেন তারা পরপর তিনটা বড় ইভেন্ট, বাংলাদেশের ইতিহাসে এত বড় ইভেন্ট হয়নি। শরীফ ওসমান হাদির জানাজা, তারেক রহমানের দেশে ফিরে আসা এবং সেই উপলক্ষে একটা বড় তার একটা অ্যারাইভালের দিন, একটা বড় পলিটিক্যাল একটা গ্যাদারিং, এবং আপনার বেগম খালেদা জিয়ার জানাজা, এটা বাংলাদেশের ইতিহাসে এত বড় ইভেন্ট কিন্তু হয়নি। আপনি যদি ইন টার্মস অফ পিপলস প্রেজেন্স দেখেন, ক্রাউড নাম্বার দেখেন, এত বড় ইভেন্ট বাংলাদেশে হয়নি। তো মেবি যখন জেনারেল জিয়া, প্রেসিডেন্ট জিয়া মারা গিয়েছিলেন, তার জানাজা আমরা শুনেছি যে অনেক বড় হয়েছে, তখন আমরা
ওই ফিগারটা আমাদের কাছে নাই। বাট এই তিনটা ইভেন্ট পুলিশ, সিকিউরিটি ফোর্সেস খুব সুচারুভাবে অর্গানাইজ করেছেন। সেই জন্য আমি বলছি যে আমাদের আরো কনফিডেন্সটা আর একটু বেটার। ভোটের বিষয়ে আরেকটা হচ্ছে যে ভোটের গাড়ি, আপনারা জানেন কিছুদিন আগে ডিসেম্বরের 20 তারিখে ভোটের গাড়ি, ভোটের ক্যারাভান ঢাকা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে রওনা হয়েছিল ভোটের মেসেজটা নিয়ে, বিশেষ করে গণভোটের ক্ষেত্রে গণভোটের বিষয়ে মানুষকে আরো বেশি উদ্বুদ্ধ করতে, ভোটের বিষয়ে পার্লামেন্টারি ইলেকশন বিষয়ে উদ্বুদ্ধ করতে। তো এই ভোটের ক্যারাভানের অভূতপূর্ব সারার কারণে এখন এটার সংখ্যা আরো বাড়ানো হবে। এখন 10টা আছে, এটা 20টা করা হবে এবং আগে 300টা উপজেলায় যাওয়ার কথা ছিল, এখন এরা 495টি উপজেলায় যাবে। তার মধ্যে ইভেন চেষ্টা করা হবে যাতে দ্বীপ ডিস্ট্রিক্ট যেগুলো আছে, যেমন ভোলা আছে বা দ্বীপ উপজেলা আছে, উদাহাতিয়া, সেখানেও যদি যাওয়া যেতে পারে কিনা সেটাও দেখা হবে। আজকে হোম মিনিস্ট্রির তরফ থেকে আমাদেরকে বলা হয়েছে যে ইলেকশন কমিশনের জন্য যে প্রস্তুতি সেটা খুব পূর্ণদমে চলছে। 75% সিকিউরিটি ফোর্সের মেম্বার যারা পুলিশ, আনসার, কোস্ট গার্ড, বিজিবি, তাদের ট্রেনিং অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে, বাকিটাও খুব দ্রুত কমপ্লিট হবে। আমরা আশা করছি ভোটের জন্য সবাই প্রিপেয়ার থাকবেন। একই সাথে সিসিটিভি এবং বডি অন ক্যামেরা সেটাও বিষয়েও ট্রেনিং গুলো চলছে। এগুলো খুব আশা করা হচ্ছে যে 31 জানুয়ারির মধ্যে এটা শেষ হবে। এর ফলে যেটা হবে যে আমরা প্রত্যেকটা একটা, এছাড়া হোম মিনিস্ট্রি নিজে একটা অ্যাপ ডেভেলপ করছে যাতে বাংলাদেশের যে কোনো জায়গায়, যে কোনো প্লেসে যদি কোনো ধরনের ভোটিং এর ক্ষেত্রে কোনো ডিসরাপশন হয়, কোনো ভায়োলেন্স হয়, সেটা যেন ইমিডিয়েটলি সেন্ট্রালি এটা জানা যায় যে কোনো জায়গায়। ফলে যে সিকিউরিটি ফোর্স আরো যদি মোবিলাইজ করার প্রয়োজন হয় সেই কাজটা করা যাবে। আর প্রত্যেকটা উপজেলা এক একটা করে মনিটরিং কন্ট্রোল রুম থাকবে, ডিস্ট্রিক্ট লেভেলেও থাকবে, ডিভিশনাল লেভেলেও থাকবে এবং সেন্ট্রালি ঢাকায় তো থাকবে। আরো 20টা সহ এটা আবার যাওয়া শুরু করবে ওরা 9th of জানুয়ারি থেকে, এটা চলবে 31শে জানুয়ারি পর্যন্ত। এরা মোট 30টি টিভিসি দেখাবে এবং কিছু কিছু ক্ষেত্রে ওরা স্ট্র্যাটেজিক পয়েন্টে থাকবে আর কি। ধর্ম মন্ত্রণালয়ের সাথে চিফ অ্যাডভাইজার একটা মিটিং ছিল, এগেন এটাও নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি, বিশেষ করে গণভোটের বিষয়ে যাতে আমাদের ইমামদেরকে উদ্বুদ্ধ করা যায়, তারা যাতে তাদের বাংলাদেশি তাদের যারা শুক্রবারে তারা যে খুতবা পড়েন সেই সময় বা অন্যান্য সময় যাতে জনগণকে উদ্বুদ্ধ করতে পারেন গণভোটের বিষয়ে, গণভোটের গুরুত্বর বিষয়ে, হ্যাঁ, ভোটের বিষয়ে। তো সেই জন্য আজকে ইমামদেরকে নিয়ে, আজকে ধর্ম মন্ত্রণালয় নিয়ে চিফ অ্যাডভাইজারের আজকে একটা বড় মিটিং ছিল। সেখানে বলা হয় যে ইমামদের অলরেডি 500 জন আলেমের সাথে তারা এক ধরনের ঘরোয়া বৈঠক করেছেন, তাদেরকে এই গণভোটের বিষয়ে জানিয়েছেন এবং সোফার তারা খুব ভালো সাড়া পেয়েছেন তাদের কাছ থেকে। এছাড়া ইমাম প্রশিক্ষণ কেন্দ্র যেগুলো আছে এবং বাংলাদেশে আপনি জানেন যে মক্তব আছে, যেখানে খুবই প্রি প্রাইমারি লেভেলে পড়ানো হয়, সেই জায়গার 77,000 মক্তব আছে। তাদের যারা মক্তবে যারা পড়ান, বিশেষ করে ইমামরাই পড়ান মূলত, তাদেরকেও কিভাবে এখানে ইনভলভ করা যায় সেই বিষয়েও আজকে এই বিষয়ে জোর দেওয়া হয়। বাংলাদেশে মসজিদ আছে 4 লক্ষ, বাংলাদেশ ঢাকায় একাই আছে 4,000 মসজিদ। সমস্ত মসজিদের ইমামদেরকে কিভাবে উদ্বুদ্ধ করা যায় এবং এছাড়া অন্যান্য ধর্মের যারা জনগোষ্ঠী আছেন তাদের যেই মন্দির, গির্জা, উপাসনালয়গুলো যেগুলো আছে তাদের মাধ্যমে কিভাবে জনগণকে উদ্বুদ্ধ করা যায় গণভোটের বিষয়ে, বিশেষ করে জুলাই সনদের বিষয়ে, সেই বিষয়েও আজকে মিটিং এ জোর দেওয়া হয়। যারা ট্রেনিং, যাদের সাথে ইন্টারাকশন হচ্ছেন তাদের মধ্যে আমি 2-1 নাম বলতে পারি, যারা ছিলেন, যেমন মৌলানা মিজানুর রহমান আজহারি ছিলেন, শায়েখ আহমদুল্লাহ ছিলেন। এই মিটিং এ না
মন্ত্রণালয় যে তাদের সাথে মিটিং করেছে সেটা আজকের মিটিং এ শুধুমাত্র ধর্ম অ্যাডভাইজার ছিলেন, উপদেষ্টা ছিলেন, সেক্রেটারি মহোদয় ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের সিনিয়র অফিসিয়ালরা ছিলেন। ধর্ম মন্ত্রণালয় থেকে প্রচুর লিফলেট, হাজার হাজার লিফলেট ছাপানো হচ্ছে। সেই লিফলেট গুলো জনগণকে এই গণভোটের বিষয়ে উদ্বুদ্ধ করার লক্ষ্যে লিফলেট গুলো সবারকে মানে পুরো সারা বাংলাদেশে এই লিফলেট গুলো বিতরণ করা হবে। এর আগে এটা নিয়ে কিন্তু আমরা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আমাদের সিকিউরিটি যারা দেখেন যে এজেন্সি গুলো তারা কথা বলেছেন, যাদের যাদের সিকিউরিটি দরকার সে তাদেরকে অনেকেই গানম্যান দেওয়া হয়েছে। আপনি পুরো লিস্টটা পুলিশের কাছে পাবেন, পলিটিক্যাল পার্টিগুলোর কাছে পাবেন। অনেকে এই বিষয়ে বলতেও চান না, সেই জন্য আমরা বলছিও না। বাট সিকিউরিটি, তাদের পলিটিক্যাল পার্টি লিডারদের সিকিউরিটি অবশ্যই আমাদের একটা টপ প্রায়োরিটি। সেটা নিয়ে পুলিশ কাজ করছে, বিশেষ করে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এটা নিয়ে খুব কাজ করছে। আর এরপরেও যদি স্থানীয় লেভেল থেকে যদি তারা সিকিউরিটি চান, সেটা অবশ্যই পুলিশ খতিয়ে দেখবেন তাদের কতটুকু প্রয়োজন। আমরা কোয়াইট কনফিডেন্ট যে এই বিষয়ে আমাদের প্রান্তিক পর্যায়ে গ্রামের, বাংলাদেশের একদম প্রত্যন্ত গ্রামের একজনও প্রতিটা মানুষই গণভোটের মেসেজটা পাবেন। কেন ভোটটা কেন ইম্পর্টেন্ট, কেন আমরা এটা দিলে কি জুলাই সনদটা কেন আমরা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি সেই বিষয়টা। এটা তো পুরো এর মাধ্যমে, এই গণভোটের মাধ্যমে 100 বছরের বাংলাদেশের দিক নির্দেশনা থাকবে বাংলাদেশের পলিটিক্যালি। এই জন্য এই মেসেজ গুলো যাবে, অলরেডি যাচ্ছে। আর একটা জিনিস হচ্ছে যে আগের যখন 1977 সালে গণভোট হয়েছিল তখন লিটারেসি রেট খুবই কম ছিল, কত 27-25%। এখন লিটারেসি রেট প্রায় 80%। এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এখন আপনি একদম হাতিয়ার একদম পুরো একদম প্রত্যন্ত গ্রামেও যদি যান, নিঝুম দ্বীপের এমন একটা গ্রামেও যদি যান, যে দেখবেন যে বাজারে বসে 3-4-5 জন ছেলে একই সাথে তারা ইউটিউব দেখছে, টিকটক দেখছে। তো টিকটক, ইউটিউবের মাধ্যমে পুরো বাংলাদেশের সমস্ত জনগণই আসলে তাদের ইনফরমেশন গুলো পাচ্ছে। তো ওইখানে তো গণভোটের মেসেজ গুলো যাচ্ছে এবং অনেকে এটা ভালোভাবেই দেখছেন। সেটার জন্য যা সহযোগিতা দরকার ডেফিনেটলি সরকার করবে 5 আগস্টের পরে। এবং জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত কি ঘটেছে আপনারা সবাই জানেন। আমার হিসাবে প্রায় 1400 প্রাণ গিয়েছে শেখ হাসিনার বুলেটে। এবং অহরহ তার গত 15 বছর আমি নিজে লিখেছি। আমরা এখানে বহু, মতিন সাহেব এখানে আছেন, আমরা বহু বিষয় নিয়ে আলোচনা করেছি রাউন্ড টেবিলে। বিশেষ করে নির্বাচন নিয়ে অনেক আলোচনা হয়েছে, সংবিধান নিয়ে আলোচনা হয়েছে, দ্বিকক্ষ নিয়ে আলোচনা হয়েছে, মূলত পক্ষে বহু কিছু নিয়ে আলোচনা হয়েছে ওই সময়। এবং অনেক বলবো যে তীক্ষ্ণভাবে সরকারকে বলা হয়েছে অনেক কিছু ওই সময়কার সরকারকে। কিন্তু ওই সরকারের তো কোনো কিছু শোনার দরকার ছিল না, কারণ তাদের জনগণের কোনো ভোটের প্রয়োজন ছিল না। একই সাথে নির্বাচন কমিশনের কিছু শুনেনি, যতগুলো আমাদের সাজেশন ছিল বছরের পর বছর। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি নিজেই সরকারের সদস্য, তারপর আমাকে বলতে হবে যে এই সংস্কারগুলো করার কথা সেগুলো হয়েছে, বিশেষ করে সাংবিধানিক বিষয়গুলোতে। কিন্তু প্রবলেমটা হচ্ছে মন মানসিকতা। আমাদের রাজনৈতিক দলের মন মানসিকতাটা কি, তারা কি আগের মতোই চলতে চায় না তারা পরিবর্তন হতে চাচ্ছে, সেরকম কোনো কথাবার্তা আমরা কিন্তু সুস্পষ্টভাবে কোনো রাজনৈতিক দল থেকে এখনো শুনিনি। যদিও একটা নতুন রাজনৈতিক দল যারা এই অভ্যুত্থানের সাথে জড়িত ছিল, এনসিপি, তারা বারবার এই কথাটা বলছে, তারা বলেছে, তাদের মুখ থেকে শুনেছি। কিন্তু আমি অন্তত বড় রাজনৈতিক দল যারা ক্ষমতায় থাকবেন বলে মনে হচ্ছে এবং ক্ষমতায় যাবেন বলে মনে হচ্ছে, তেমন এখন পর্যন্ত সেই ধরনের অঙ্গীকার শুনিনি। আমি যে কাগজপত্রে যেটা দেখেছি সেটা দেখেছি যে অনেকে ডিসেন্ট বা অন্য মন্তব্য দিয়েছেন, কিন্তু কারা দিয়েছেন সেটা আমার কাছে স্পষ্ট নয়। এই পরিপ্রেক্ষিতে আমি একটি কথা বলতে চাই। কালকেও আমি বাসসকে
একটা ইন্টারভিউ সময় বলেছি যে আমরা যারা প্রত্যক্ষ করেছি বাংলাদেশের এই ধরনের একটা বিপর্যয়, বিশাল বিপর্যয়, যে বিপর্যয়ের কারণে মাইটি গভর্নমেন্ট বলে যেটা পরিচিত ছিল, তারা তাসের ঘরের মতো ভেঙে পড়লো। এই ভেঙে পড়াতে শুধু সরকার ভেঙে পড়েনি, সম্পূর্ণ বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়েছে। সেটা সমাজ ভেঙে পড়েছে, আপনার প্রশাসন ভেঙে পড়েছে, ল এনফোর্সিং এজেন্সি যার সাথে আমি একটু জড়িত ছিলাম অল্প কয়েকদিনের জন্য, টোটালি ভেঙে পড়েছে। এখন পর্যন্ত সেটাকে দাঁড়া করানো যায়নি। আপনি নাম দেন এটা, প্রত্যেকটি শিক্ষা ব্যবস্থা থেকে কোনো ব্যবস্থাই আপনার থাকেনি, কারণ সব ভেঙে পড়েছে। সবকিছু ছিল একটা যেটাকে বলা হয় ইলিউশনের উপরে, ইংরেজিতে ইলিউশনের উপরে। আমাদেরকে যে ধরনের স্বপ্ন, যে ধরনের কথা বলা হয়েছে, আমরা শুধু চোখে দেখেছি, বিশ্বাস করেছি বা করি নাই। আমরা অনেকেই এই সমস্ত বিশ্বাস করি নাই, বিশ্বাস করি নাই বলে অনেক কথা আমরা লিখেছি। এমনও হয়েছে যে বদিউল আলম মজুমদার সাহেবের বাড়িতেও অ্যাটাক হয়েছে, আক্রমণ হয়েছে। কোনো কথা মানে ব্যতিক্রম ধর্মী কোনো কথা বলার সাথে সাথেই হয় সে গুম হয়েছে, না হয় সে খুন হয়েছে, না হয় সে জেলে গিয়েছে, আর না হয় তার সামাজিক যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো বঞ্চিত করা হয়েছে। আমার এখন কথাটা হচ্ছে যে আমরা কি চাচ্ছি, হোয়াট আর উই আস্কিং ফ্রম দ্য স্টেট, হোয়াট আর উই আস্কিং ফ্রম দ্য নেশন। আমরা কি চাচ্ছি, সাধারণ মানুষ কি চাচ্ছে? আমরা সেই অবস্থাতে ফিরে যেতে চাচ্ছি, না আমরা রাজনৈতিক দলগুলোকে আবার সেই অবস্থাতে তৈরি করার চেষ্টা করছি? আমরা কি একক গণতন্ত্রের কথা বলে এক নায়কতন্ত্রের দিকে যাচ্ছে কিনা? আমরা কি সেই ধরনের ফ্যাসিবাদ দেখবো কিনা? আমরা কি ভোট বাক্স ক্যাপচার হতে দেখবো কিনা? আমরা একক হাতে সমস্ত ক্ষমতা থাকতে দেব কিনা? আমরা মন্ত্রীদের কথা বলতে শুনবো কিনা যে মাননীয় প্রধানমন্ত্রীর হুকুমে আমি কাজ করছি? তার মানে মিনিস্ট্রি কোনো ইন্ডিপেন্ডেন্ট নাই, তারা নিজেদের মতো কাজ করতে পারে না, তারা নিজেদের মতো পরিকল্পনা করতে পারেনি। পরিকল্পনাগুলো উপর থেকে চাপিয়ে দেওয়া হয়েছে, যেটা আমি এখন দেখছি। অনেক বিষয় আছে, অনেক কিছু আমি যে মন্ত্রণালয় নিয়ে কাজ করছি বিশেষ করে, সেগুলো আমি মাঝে মাঝে প্রশ্ন করি যে এগুলো কেন তৈরি হলো, ওয়াই কার উদ্দেশ্যে? নিচের দিকে যেয়ে দেখি সেই যা এখানে উপর থেকে তৈরি করা হচ্ছে সাধারণ মানুষের সাথে কোনো যোগাযোগই নাই। যেগুলো যোগাযোগ হওয়ার কথা সেগুলো নাই, এখন সেগুলোকে তৈরি করতে হচ্ছে। আমরা কি সেই ব্যবস্থা দেখবো কিনা? আমরা কি কখনো নিচের থেকে উপর দিকে আসতে দেখবো কিনা চাওয়া পাওয়া গুলো? আমরা কি কখনো কোনো মন্ত্রীকে গ্রামগঞ্জে ঢুকে দেখবো কিনা বসে আলোচনা করতে তাদের কি প্রয়োজন? তাদের কি বেশিরভাগই মেট্রো রেলের প্রয়োজন, না তাদের একটা গ্রামে একটা কাঁচা রাস্তা বা পাকা রাস্তার প্রয়োজন? কোনটা দরকার? এবং এইসব করতে হলে এই সিস্টেমকে বদলাতে হবে। এই সিস্টেমকে যেভাবে বদলানো কথা সেভাবে বদলাবে বলে আমি মনে করি না। এটা কাজেই এইখানে যে সংস্কারের কথাগুলো বলা হয়েছে এগুলো অত্যন্ত জরুরি, মিনিমাম। আমি সবগুলো পড়েছি, এখানে আরো অনেক কিছু বাকি, অনেক কিছু অ্যাড করার আছে, কিন্তু যা ছিল তাই মিনিমামও সংস্কার। এখন কথাটা হলো যে এই সংস্কারটা আপনারা করবেন কিভাবে? আমার যে পদ্ধতি ছিল সেটা হয়তো অন্যরকম, আমি হয়তো অন্যরকম সাজেশন দিতে পারতাম, বাট সেটা দিলে আবার অনেকে অনেক রকম মনে করবে। কথাটা হচ্ছে এখন এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে প্রথমত ভোটারদের উপর। যারা ভোট দিতে যাবেন তারা কোথায় ভোট দেবেন, তারা তাদের তাদের সদস্যের সাথে সাথে তারা এখানে ভোট দেবেন কি দেবেন না তারা বুঝবেন কি বুঝবেন না। আর ইলেকশনের ডেটের থেকে তারিখ যদি সেই তারিখ ধরি, সেই তারিখ থেকে রয়েছে প্রায় 1 মাস। কিন্তু এটা নিয়ে একমাত্র সরকারের তরফ থেকে যতটুকু প্রচারণা হচ্ছে সেটুকুই কিন্তু আমরা দেখছি। ভোটের গাড়ি অথবা টেলিভিশনে হানা হচ্ছে, কিন্তু যে কথাটা এখানে যে প্রশ্নটা কাজী হায়াত তুললেন, উনি চিত্র তৈরি করেন, উনি ডাউন টন সাধারণ মানুষের সাথে মেশেন। আমার প্রশ্নটা সেখানে, আমি যে গ্রামে যাই
দক্ষিণবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে যেখানে মানুষ সচরাচর যেতে পারে না, সেখানে যখন আমি যাই, সেই লোকটাকে যখন আমি জিজ্ঞেস করি, সে জানে না। আমার যে অভিজ্ঞতা ছিল, অন্তত যে অভিজ্ঞতাটা নিয়ে আমরা ভোটার লিস্ট তৈরি করছিলাম 2006-2007-এ, তখন আমরা সব এনজিও, মহিলা এনজিও থেকে শুরু করে রিলিজিয়াস এনজিও যারা ছিলেন, প্রত্যেককে কিন্তু মাঠে নামিয়েছিলেন। আপনারাও সুজনের অনেকে নিশ্চয়ই মাঠে ছিলেন। প্রত্যেককে মাঠে নামিয়ে বলা হয়েছে সংস্কারগুলো কি। আমি নিজে ইলেকশন কমিশনার হিসেবে বোধহয় এর আগে কোনো ইলেকশন কমিশন এভাবে মাঠে ময়দানে যায়নি। মাঠে ময়দানে গিয়ে বলেছি যে সংস্কারগুলো কি, আমরা কি করতে চাচ্ছি। এবং সুজনের সাথে জড়িত ছিল, সমস্ত জায়গায় সেমিনার হয়েছে, কথাবার্তা হয়েছে, মানুষকে বোঝানো হয়েছে যে যে আমরা যে সংস্কারগুলো ইলেকশন কমিশন করতে যাচ্ছি সেগুলো কি। এবং লোকে বুঝেছে, লোকে রিয়াক্ট করেছে, না হলে এত বড় ভোটার লিস্ট তৈরি করা সম্ভব হতো না। নানান ধরনের প্রতিবন্ধকতা আমরা ছিলাম, কিন্তু সহযোগিতা ছিল প্রত্যেকের সহযোগিতা ছিল। এটা দায়িত্ব নিয়েছিলাম আমরা, ইলেকশন কমিশন। এটাও কিন্তু নির্বাচন কমিশনের একটা দায়িত্ব আমি মনে করি, অবশ্যই দায়িত্ব। যে গণভোট হবে, কন্ডাক্ট করাচ্ছে কে? নির্বাচন কমিশন। এখানে সরকার বেশি কিছু করতে পারছে না, শিডিউল ডিক্লেয়ার হয়ে গেছে। আমরা এখন বলতে পারবো না যে এখন আমরা এনজিওদেরকে মোবিলাইজ করব, যাও তোমরা গিয়ে প্রপাগেট করো, তাহলে পলিটিক্যাল পার্টি বলবে যে আমরা কোনো একটা পক্ষ নিচ্ছি। দেয়ারফর দিস পার্ট আমি মনে করি এসেনশিয়াল। ইলেকশন কমিশনের কাজ এবার শুধু ভোটটা করানো নয়, তাদের কাজ হচ্ছে গণভোটটা কি পাবলিককে বলা। কারণ এই গণভোটও তাদেরকে কন্ডাক্ট করতে হবে, ইজ দেয়ার রেসপন্সিবিলিটি, তাদের রেসপন্সিবিলিটি। কাজে আমি এই নির্বাচন কমিশনকে অনুরোধ করব যে আপনারা মোবিলাইজ করুন, আপনারা নিজেরা বাইরে যান। শুধু ভোট কেমন হবে, ভালো হবে খারাপ হবে সেটা নয়, গণভোটটা কিভাবে হবে এটা জনগণকে বোঝাবার চেষ্টা করেন। প্রয়োজন হলে আপনি অন্যদের সহযোগিতা নিন। কিন্তু ইলেকশন কমিশন না করে যদি এটা শুধু সরকার করতে যায়, তখন অনেক কথা উঠবে যে কার দলে কার পক্ষে আমরা কি করছি। ইতিমধ্যেই আমিও আপনাদের মতো অনেক গুঞ্জন শুনছি, অনেক অনেক ক্যাম্পেইন চলাটাই স্বাভাবিক। কারণ আমরা যারা বিতাড়িত হয়েছে তারা বসে নেই, তারা সব ধরনের প্রপাগান্ডা চালাচ্ছে, তাদের কাছে এখনো টাকা পয়সা আছে, তাদের বিদেশি মদত আছে। কাজেই এখানে আমাদের দায়িত্ব হচ্ছে যে আপনাদের মতো অর্গানাইজেশন শুধু এখানে বসে নয়, বাইরে গিয়ে প্রপাগেট করবেন। সেটার জন্য নির্বাচন কমিশন অবশ্যই তাদেরকে সহযোগিতা করতে হবে, যাতে আবার নির্বাচনের বিষয় নিয়ে একটা বড় ধরনের হইচই না হয়। তো আমি এটুকুই বলবো যে এটা অত্যন্ত জরুরি। আমরা যদি ভবিষ্যৎ বাংলাদেশে অতীতের মতো শাসন ব্যবস্থা না দেখি, তাহলে এটা করতে হবে। যদিও এখানেও আমার কিছু কিছু রিজার্ভেশন আছে, বাট দ্যাটস ওকে। কাজে এই জায়গাতে আমার মনে করি যে শুধুমাত্র সরকারের দিকে তাকিয়ে, সরকার যা করণীয় করছে এবং করবে, কিন্তু একটা জায়গায় এসে লিমিট হয়ে যাচ্ছে, যেখানে ইলেকশন কমিশনের এখতিয়ারের মধ্যে আমরা চলে যাচ্ছি। কাজেই আমরা আশা করি, অন্তত আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার পূর্বতন অভিজ্ঞতা নিয়ে, যে নির্বাচন কমিশনকে গণভোট নিয়ে মাঠে নামতে হবে, এবং সেটার জন্য যা সহযোগিতা দরকার ডেফিনেটলি সরকার করবে। কারণ সরকার তো ইলেকশন দিতে চাচ্ছে, আপনারা তো কেউ তার ঘাড়ের উপরে চাপেন নি যে নির্বাচন দিতে হবে। গভর্নমেন্ট ইজ গিভিং ইলেকশন বিকজ ওটা আমাদের আলটিমেট এইম ছিল, যে আমরা একটা প্রচ্ছন্ন নির্বাচনের মাধ্যমে যেই আসুক তাকে হ্যান্ড ওভার করবো। কিন্তু এই গণভোটের মধ্যে যেগুলো বদিউল আলম মজুমদার সাহেব ইন ডিটেল বললেন, এখানে বহু কিছু আছে যেগুলো না হলে আমরা কিন্তু পূর্বতন অবস্থায় ফিরে যাব। এখানে একজন প্রশ্ন করেছেন, অনেক কিছুই দাসত্ব ইত্যাদি ইত্যাদি সবকিছু বজায় থাকবে এবং থাকতে পারে যদি আমরা এই মিনিমাম সংস্কারগুলোর মধ্যে না যাই। এবং এটা বাধ্য করতে হবে পলিটিক্যাল পার্টিকে, দ্যাট দে হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। যখনই জনসমর্থন বা জনগণের মধ্যে সচেতন আসবে
একটা 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 সিটিজেন্স রাইট স্ট্যাবলিশ হবে এটার উপরে, তখন পলিটিক্যাল পার্টি যেই যাক বাধ্য থাকবে এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। দক্ষিণ কলকাতার যাদবপুরে প্রায় ৮ কিলোমিটার পথ পায়ে হেঁটে বিজেপির বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলে মমতার পাশে দেখা যায় অভিনেতা ও সাংসদ দেব, অভিনেতা সোহম, কাঞ্চন মল্লিক সহ আরও বেশ কয়েকজন অভিনেত্রীকেও। দীর্ঘ মিছিল এগিয়ে চলে যাদবপুর 8B বাসস্ট্যান্ডের দিকে। আর রাস্তার দুই ধারে ছিলেন হাজারো মানুষ। কেউ বাসার জানালা দিয়েও হাত নেড়ে প্রতিবাদে সামিল হন। মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় বিজেপি সরকারকে কার্যত তুলোধুনো করেন তৃণমূল নেত্রী। সরাসরি বিজেপির রাজ্য নেতাদের নাম ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে টাকা পাঠানোর মতো গুরুতর অভিযোগও করেন মমতা। যদিও মমতার বিরুদ্ধেও একই রকমভাবে সংবিধান না মেনে ইডির অভিযানে বাধা দেওয়ার অভিযোগ তোলেন বিজেপি ও কংগ্রেস নেতৃত্ব। নামটা শুনলেই বাংলা করে দিচ্ছে হামলা। কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। গতকাল মুখ্যমন্ত্রী সমস্ত সাংবিধানিক রীতিনীতিকে অস্বীকার করে একজন প্রশাসনিক প্রধান হিসেবে সরকারি অফিসারদের উপরে আক্রমণ করলেন, তাদের থেকে ফাইল ছিনিয়ে নিয়ে গেলেন, কারণ তিনি বাঁচাতে চান তার দলের যারা এই কোল স্ক্যামের সঙ্গে যুক্ত, যারা হাওয়ালার সঙ্গে যুক্ত, তাদের রক্ষা করতে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোনো একটা বেসরকারি জায়গায় রেড করতে যাচ্ছেন, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ বাহিনীদের নিয়ে, আমলাদের নিয়ে পৌঁছে যাচ্ছেন। এ কোন নিয়মানুবর্তিতা? এটা কোন ন্যায় ব্যবস্থা ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি? কলকাতায় তৃণমূলের প্রতিবাদ মিছিলে উপস্থিত অনেকেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলা ভাষা ও বাঙালিদের প্রতি একচোখা নীতির সমালোচনা করেন। শুধু বাংলা না, বাংলার বাইরে যারা বাংলা ভাষা বলছে তাদেরকে বাংলাদেশি বলছে। শুধু মমতা ব্যানার্জি আর আমরা তৃণমূল কংগ্রেস মানছি না, বাংলার জনসাধারণ এটা মেনে নিচ্ছে না। হাইডলারিজমের বিরুদ্ধে বাংলা জেগে উঠেছি। ওরা বাংলাকে জানে না, ওরা বাঙালিকে জানে না। বৃহস্পতিবার সকালে পশ্চিমবঙ্গে আলোচিত কয়লা পাচার মামলায় দিল্লি ও কলকাতা সহ বেশ কয়েকটি জায়গায় অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। কলকাতার লাউডন স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের তথ্য প্রযুক্তির দায়িত্বে থাকা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশির সময় সেখানে প্রবেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে সবুজ রঙের একটি গুচ্ছ ফাইল ও কম্পিউটারে হার্ড ড্রাইভ নিয়ে আসেন তিনি। এ ঘটনা নিয়ে যদিও উভয় পক্ষই আদালতের দ্বারস্থ হয়েছে। সুব্রত আচার্য।